গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। আমরা আমাদের পড়া শুরু করব। তোমরা টেলিফোন করে বলেছো স্যার সময় অনেক হয়ে যায়। আসলে গতকাল পরশু দিনের ক্লাস আর গতকালের ক্লাস, দুটো ক্লাস একসঙ্গে হওয়ার কারণে সময়টা একটু বেশি করে নিয়েছি। আশা করি পারবে, কারণ বারবার দেখে যাদের সমস্যা হয় একটু বারবার দেখে নিও। আমরা একটু আলোচনা করছি 20/4/2020 তারিখে 11:09 যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে তোমরা কিছু সমস্যা বলেছো। তোমরা মৌলিক সমস্যাগুলো তুলে ধরো। আবার বলি, তোমরা মৌলিক সমস্যাগুলো তুলে ধরো, তাহলে আমার জন্য সুবিধা হবে আলোচনা করতে। ফাতিন ইস্তিয়াক লিখিস, দরকার নেই, লাভ ইউ, তোমাকে ধন্যবাদ। সাব্বির ইবনে রফিক তুমি লিখেছো আমি গ্রুপ 8-এর 2021 ব্যাচের ছাত্র। অর্গানিক শেষ করে সলিবিলিটি এবং সলিবিলিটি প্রোডাক্ট পড়াবেন। হ্যাঁ, জুবের হোসেন শেষ করে দ্বিতীয় পত্রের পর আমরা আবার প্রথম পত্রে চলে যাব। সাব্বির, তোমাকে বলি সাব্বির ইবনে রফিক, আমরা দ্বিতীয় পত্র পড়ার পর অবশ্যই প্রথম পত্রে আবার চলে যাব, কারণ প্রথম দ্বিতীয় 2 বর্ষের ছাত্রদের নিয়ে আলোচনা করব। তুমি দ্রাবতার গুণফলের সমস্যা রেখে দিও, আমি চেষ্টা করবো আলোচনা করার জন্য। তারপরে রফিকুল ইসলাম বলেছে এখানে টটোমানিজম উৎপন্ন যৌগটি সম্পূর্ণটা থাকবে না, দুজন তো দুজনের সাথে পারস্পরিক উভমুখী চিহ্ন দিয়ে দেখানো হয়। আবার বলি, টটোমানিজমের দুটো যৌগকে যারা টটোমানিক সমানুক তাদের মাঝখানে সাম্যাবস্থার চিহ্ন দ্বারা দেখানো হয়, রিভার্সেবল চিহ্ন দেওয়া হয়। তুমি আবার বলেছো কম্পাউন্ড দেখে কিভাবে সমানতা নির্ণয় করা যায়। একটু অপেক্ষা করো, সবে মাত্র 5টা ক্লাস হয়েছে, একটু কানে কানে শোনা আছে, পদ্ধতি আছে, শিখিয়ে দেব। একটু অপেক্ষা করো, কানে কানে নয়, গোপনে নয়, ওপেনভাবে শিখিয়ে দেবো। আগে বেসিকটা তৈরি হোক, তারপর শিখিয়ে দেবো কিভাবে আমরা যৌগ দেখি বলতে পারি তার দ্বারা কতটি সমানুক সম্ভব। ওই আলোক সক্রিয় সমানতায় দেখো বইতে লিখে দিয়েছি কয়টি কার্বন হলে অপ্রতিসম কার্বনের সংখ্যা কটা হলে কয়টি সমানুক হয়। কিন্তু এত ডিটেল যদি পড়তে যাই তাহলে সময় অনেক লেগে যাবে, কারণ একটা বই তো পড়া 1 বছরের জন্য দেওয়া হয়। আমি তো 1 বছর এতটা সময় পাবো না। তারপরেও তুমি যেহেতু বিষয়টা উত্থাপন করেছ, আমরা একটা ক্লাস নিয়ে হাইড্রোকার্বন থেকে আপ টু শেষ পর্যন্ত আলোচনা করে দেবো যে যৌগ দেখে কি করে বলতে পারি সম্ভব সমানুক কতটি। আগে আমাদের শর্টকাট প্রয়োজন নেই, আগে মূল বেসিক তৈরি করো, তারপরে শর্টকাট দেখব। থ্যাংক ইউ শফিকুল ইসলাম। সাকি বলেছ, মোহাম্মদ বিমাইন সাকি বলেছ কন্ট্যাক্ট নাম্বার চেয়েছ। বইতে তো কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার কেমিস্ট্রি বইতে যেটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্য সেখানে আছে। তবে রাত 8টা থেকে 10টা, তার আগে পিছিয়ে করো না। এরপরে আরিফ চেয়েছো, অর্ধের উপর 15টা ক্লাস চেয়েছো, দেখবো, আমি চেষ্টা করব যতটুকু করা যায়। রাইহান রিয়াদ বলেছ C4H12 সমাণু 6টি। আমারটা কি হয়েছে দেখো রায়হান, তোমার এই সমস্যা আসবে এটা আমি আগে উপলব্ধি করে আমরা একটা পেজ করেছি, যেখানে তোমরা গিয়ে তোমরা তোমাদের বাসার কাজটা কমপ্লিট করে মোবাইলে তুলে ওখানে পোস্ট করতে পারবে এবং সবাই সবার সঙ্গে সহভাগিতা করতে পারবে। দেখো, শিক্ষা এখানে কোনো হিংসা রাখবে না, উদার মন নিয়ে আসবে, সবাই সবার পারস্পরিক সহযোগিতা করবে। আমার দেশের ছেলেরা মেয়েরা যত বেশি শিখতে পারবে তত দেশ শিক্ষায় সমৃদ্ধ হবে। এখানে কোনো হিংসা দেশ রাখবে না। সে কারণে তোমরা এই প্ল্যাটফর্মে দেখো নতুন একটা পেজ করে দিয়েছি, যেখানে আমরা সকলে মিলিত হয়ে আমাদের বাসার কাজটা দিতে পারবো। আজকে অবশ্যই ক্লাসের পর তোমরা ওই প্ল্যাটফর্মটা খুঁজে নেবে, ওইখানে আছে, দেখো সুন্দরভাবে। সেখানে আমিও থাকবো এবং তোমাদের সব সমস্যাগুলি সমাধান করে দেব। না হলে আমিও করে সঠিকটা পোস্ট দিয়ে দেব, তাহলে সংক্ষেপে হয়ে যাবে। নাহলে তো প্রত্যেকটা নিয়ে অনেক সময় কেটে যাবে। আবার বলে, যদি যেসব বাড়ির কাজ দেব
তোমরা পারস্পরিক আলোচনা করে যে যেটা পারো সেটাকে করে তার ছবি তুলে সেখানে পোস্ট দিবে। আমিও তোমাদের বন্ধু, যখন পড়াতে আসছি তোমাদের বন্ধু হয়ে আসছে, আমি বন্ধু লিখে সেখানে অবশ্যই পোস্ট দেব। তখন আমরা সবাই মিলিয়ে দেখব কারটা হয়েছে, কার কতটুকু ভুল হয়েছে, কার কোথায় ঘাটতি আছে, সেটা সেখানেই পূর্ণ হবে। আমাদের মূল উদ্দেশ্য তো শিক্ষা লাভ, সেই উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। আমি আবার বলি, আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা লাভ, ওটা থেকে আমরা বিচ্যুত হতে চাই না। এখানে কোনো পারস্পরিক হিংসা, বিদ্বেষ, রেষারেষি কিছুই থাকবে না। আমরা সকলে স্কুল বিডি প্ল্যাটফর্মের বন্ধু, বড় বন্ধু থাকবো আমি। তারপরে কি আসছো বলো তো? এরপরে আসছো রাফিকুল রবিন। তুমি বলেছো জৈব জায়গা সম্ভব সমান করার কোন সূত্র আছে কি? আছে তো, একটু অপেক্ষা করো, আগে ভিত্তি তৈরি হোক, তারপর দেখাবো। ফাতিন ইস্তিয়াক, ভালোবাসা অবিরাম, অনেক উপকৃত হচ্ছি। ক্লাস চালিয়ে যান, কোনোভাবেই অফ করবেন না। ভালোবাসা অবিরাম ইত্যাদি ইত্যাদি। ফাতিন ইস্তিয়াম, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অবিরাম চালিয়ে যাব, তোমরা অবিরাম থেকো। ভালোবাসা অবিরামই থাকবে, অবিরামই থাকবে। মানুষ মানুষের জন্য কত কিছু করছে ভাই। আমার তো কোনো এত টাকা পয়সা নেই যে লোকজনে দান করব। আমার যতটুকু আছে, যতটুকু জ্ঞান আছে, এটা আমি উজাড় করে দিতে পারবো। আমার জ্ঞান অল্প, আমার যতটুকু আছে তার সঙ্গে তোমাদের সাথে সহভাগিতা করতে পারবো। এতে আমার কার্পণ্যতা নেই, কোনো রকম কৃপণতা থাকবে না। কিন্তু আমার তো অত টাকা পয়সা নেই যে পকেটে আছে অনেক টাকা পয়সা আছে এখান থেকে দিয়ে দিলাম এখানে, সেটা কিন্তু আমি একেবারেই দিতে পারবো না। বুঝতে পেরেছ? আমি একজন সাধারণ শিক্ষক, ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছি ভালো মতো, আর সুন্দরভাবে থাকার চেষ্টা করেছি। এই বাকি ভবিষ্যৎ বলে দেবে কি হবে। এরপর রুবায়েত হোসেন, ধন্যবাদ তোমাকে ইস্তিয়াম। এবার রুবায়েত হোসেন, তুমি বলেছ এই প্ল্যাটফর্মের অন্যতম ভালো দিক হলো একজন দুর্বল ছাত্র যে কোনো সময় বারবার দেখে বুঝে নিতে পারবে। হৃদয় থেকে ধন্যবাদ, মঙ্গল কামনা করছি। অবশ্যই আমি যতদিন ইউটিউবে না দিতে পারবো ততদিন ফেসবুকে এটা থেকে যাবে, দেখা যাক বা না যাক, যতটুকু বোঝা যাক। একজন ছেলে বারবার সেটা দেখে নিয়ে সে তার দুর্বল দিকটা কাটিয়ে নিতে পারবে। আমরা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করবো, একটু অপেক্ষা করো, কারণ শুধু তো মোবাইল এগুলো এখান থেকে। তোমার জন্য মঙ্গল কামনা, থ্যাংক ইউ। এবার 21 তারিখেটা তো সমস্যা হয়েছিল মোবাইলে, জানি না আজকে কি হচ্ছে। 22 তারিখে সমস্যা একটু বলছি, একটু দ্রুত। অনেক দিয়ে বলেছ ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমার জন্য থ্যাংক ইউ। শফিকুল ইসলাম, রেসিমিক মিশ্রণ কিভাবে লাইট ইনঅ্যাক্টিভ করে? বোকা, একটা ডান দিকে ঘোরা যতটুকু, একটা ডান দিকে যতটুকু ঘোরাবে আর একটা বাম দিকে ততটুকু ঘোরাবে। একটার ঘূর্ণন যতটুকু ডেক্সট্রো আর একটার ঘূর্ণন ততটুকু লেবো, তাহলে সামগ্রিক কি হলো? সামগ্রিক ঘূর্ণনের মান তো শূন্য হয়ে গেল। আলোটা যে পথে আসছে সেই পথে আলো বেরিয়ে যাচ্ছে। 15 মিটারে তার ঘূর্ণন দেখা যাচ্ছে না, তার বিচ্যুতি দেখা যাচ্ছে না। কার? এক বনে আলোর। আমি যতটুকু সামনে গেলাম ততটুকু পিছিয়ে এলাম, তাহলে সামগ্রিক পরিবর্তন তো আমার কি শূন্য হয়ে গেল। ও যতটুকু ডেক্সট্রোটা যতটুকু ডানে ঘুরিয়েছে, রেসিমিক মিশ্রণে যেহেতু ডেক্সট্রো এবং লেবো দুটো সমমোলার অনুপাতে থাকে, সমান অনুসংখ্যা থাকে, মোল সংখ্যা সমান থাকে, সে কারণে ঘূর্ণনের মান, সামগ্রিক ঘূর্ণনের মান শূন্য হয়ে যায়। তারপরে বলেছ প্রসঞ্জিৎ দাস, বলেছ আপনার ক্লাসগুলো পেয়ে ধন্য মনে করছি, ঈশ্বর আপনার মঙ্গল। না সমস্যা বলো, বুঝছো প্রসঞ্জিৎ?
দেখা যাক, ধন্য পরে আসবে। আকাশ প্রদীপ রায় চৌধুরী, বাপরে বাপ, অনেক বড় নাম। মঙ্গল কাজ মহান ব্যক্তিদের দ্বারাই সম্ভব। মহান সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন, মানুষের অনেক ভালো কাজ। ও থ্যাংক ইউ আকাশ রায় চৌধুরী, তোমাকে অনেক ধন্যবাদ। শোনো, পৃথিবীতে মানুষ অনেক কিছু ভালো কাজ করছে, অনেক 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 ভালো মানুষ আছে, তারা অনেক ভালো কাজ করছে। দুষ্ট লোকের সংখ্যা কম, কিন্তু এটা প্রকাশ পায়। নীরবে নিভৃতে অনেক লোক অনেক ভালো কাজ করছে। আমূর্তি নীরবে নিভৃতে তোমাদের সঙ্গে সহযোগিতা করছে। মাত্র আমি তো বলেছি, আমার তো এখানে মোবাইলে কিছু টাকা ভর্তি হচ্ছে ওয়াইফাই থাকা সত্ত্বেও, কারণ যেহেতু ওই লোক আসতে পারছে না করোনার কারণে। এই আর কিছুই না, প্রতিদিন সামান্য কিছু টাকা, এটা খুবই নিতান্ত কম। এতটুকু আমি অ্যাফোর্ড করতে পারবো, আর এতটুকু দিয়ে তোমাদের পাশে থাকতে পেরে আমার একটা আত্মতৃপ্তি আছে, নিজের একটা ব্যক্তিগত আত্মতৃপ্তি, সেটা আমি যথেষ্ট আত্মতৃপ্তি উপলব্ধি করছি। থ্যাংক ইউ প্রদীপ রায় চৌধুরী তোমাকে। আকাশ দেব প্রায় খুলনার বন্ধুদের বাকিতে, তুমি খুলনা থেকে দেখছো আকাশ, তুমি তোমার বন্ধুদেরও জানিয়ে দিও, এত নিয়ে সময় নষ্ট করা যাবে না। রাহান রিয়াদ চাঁদপুর থেকে বলছো আপনার ক্লাসগুলো কেমিস্ট্রি আসলে কি সেটা বুঝতে পারলাম। ও রাহান রিয়াদ চাঁদপুর থেকে বলছো তুমি যে আপনার ক্লাস দেখে কেমিস্ট্রি আসলে কি সেটা বুঝতে পারলাম না। এখানে ওরকম ভালো ক্লাস নিতে পারিনি। ক্লাস শ্রেণীকক্ষে চক হাতে না নিলে ক্লাস নেওয়ার মুড আসে না। আমাদের এখানে এত ভালো করে পড়ান না স্যারেরা, কেন পড়ান না? তোমাদের চাঁদপুরে তো আমার বন্ধু ছিল চাঁদপুর কলেজে, সরকারি কলেজে, গৌরাঙ্গ ছিল, ও তো কেমিস্ট্রি টিচার ছিল। তো আমার বন্ধু, জৈব রসায়নে তোর ভালো দখল আছে, কিন্তু পড়ান না কেন, সময় পান না নাকি জানি না, কারণ অনেক ব্যস্ত থাকে। যে সারা আন্তরিকতা দিয়ে পড়ালেই ভালো পড়াবেন। চিন্তা করতে হবে যে আমি শিক্ষক, ছাত্ররা আমার কাছ থেকে শিখতে আসছে, আমি মন প্রাণ দিয়ে ওদেরকে শিখাবো, তাহলেই ভালো করে হয়ে যাবে। শফিকুল ইসলাম, ডেক্সট এবং লেবো যৌগ কিভাবে শনাক্ত করব? খুব ভালো প্রশ্ন করেছ। আমি তো বলেছি বেশি জারিত গ্রুপ থেকে আলোটা কম জারিত গ্রুপের দিকে ঘুরবে। বেশি জারিত গ্রুপ সিরাবলেস, ল্যাকটিক অ্যাসিডের ওএসটা কম জারিত গ্রুপ, তাই সিরাবলেস থেকে ওএসের দিকে আসবে, এটাই স্বাভাবিক নিয়ম। আরো আছে, সেটা এই পর্যায়ে তোমাকে জানতে হবে না। মৃদুল ভট্টাচার্য, নমস্কার। মৃদুল, তোমাকে তো আমার কলেজের ছাত্র, তোমাকে তো আমি তোমার বাবাকে বলেছি যেন তুমি দেখো, তুমি প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে নেবা। রাকিব বলেছ অসাধারণ একজন টিচার। না, অসাধারণ না, আমি খুবই সাধারণ, খুবই নগণ্য, তোমাদের বন্ধু। আমি সকল ছাত্রের বন্ধু হয়ে থাকতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ফতেহ ইশতিয়াক, তুমি 21 তারিখে ক্লাসের প্রত্যক্ষদর্শী ছিলে, বুঝতে পেরেছো যে আমি ক্লাস নিয়েছি কিন্তু পট করে মোবাইলে নেট আউট হয়ে গিয়েছে, ব্ল্যাক আউট যাকে বলে, বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। আমরা আমাদের ক্লাস শুরু করি, সময় অনেক চলে গিয়েছে, এত গল্প করা যাবে না। আজকে জৈব রসায়ন ষষ্ঠ ক্লাস 23/4/2020 সমন্বয় নিয়ে পড়ব। কালকে এই 22 তারিখে একজন বলেছ ডায়াস্ট্রমার কি, সেটা তখন আমি মেসোযোগ আসিনি, পড়ানো হবে ধাপে ধাপে। কারণ আমি দেখো এখানে অনেক জায়গা থেকে, খুলনা থেকে আসে, চাঁদপুর থেকে আসে, জয়পুরহাট থেকে আসে, অনেক দূর দূর থেকে গতকাল ছিল ছেলেরা। তাহলে এখানে তো আজকেও থাকতে পারে বা থাকবে, এটাই আশা করি। তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দিও এরকম ক্লাস হচ্ছে। অতএব আমরা পট করে যদি বলো স্যার ডায়াস্ট্রমার কি, তাহলে হয় না, একটু ধীরে ধীরে আসো, সব আসবে। তাহলে আজকে আমরা ওই গতকালের ক্লাসের সূত্র ধরে আসি। গতকাল বলেছিলাম যে কম্পাউন্ড কন্টেইনিং টু সিমিলার অ্যাসাইমেন্টিক কার্বন অ্যাটম, দুটি একই অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ যদি হয়, তা দ্বারা সম্ভব সমানুক মোট 3টি, আলোক সমানুক 2টি, আর আলোক নিষ্ক্রিয় সমানুক 1টি, সেটা হলো মেসোযৌগ। সেটা আমরা টার্টারিক অ্যাসিড দ্বারা দেখিয়েছি। একটা ডি টার্টারিক অ্যাসিড, একটি এল টার্টারিক অ্যাসিড, আর একটা হলো কি বলতো মেসো টার্টারিক অ্যাসিড। একটি ডি, একটি এল, আর একটা কি বলতো মেসো। মোট সমানুক কত বলতো? 3টি। মেসো যৌগের ক্ষেত্রে বলেছিলাম
তাদের একটা প্রতিসম তল থাকে, সমান দুই ভাগে ভাগ করা যায়। এই প্রতিসম তলের উপরের অংশে আলোর ঘূর্ণনের মান আর নিচের অংশের আলোর ঘূর্ণনের মান এক, কিন্তু দিক কি বলতো ভিন্ন, তাই সামগ্রিকভাবে তারা আলোক নিষ্ক্রিয় হয়। রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, কিন্তু রেসিমিক মিশ্রণ তো দুটো ভিন্ন যৌগের কনফিগারেশন ভিন্ন, তাদের মিশ্রণ। আবার বলি, রেসিমিক মিশ্রণ দুটি ভিন্ন যৌগের দুটি ভিন্ন কনফিগারেশনের মিশ্রণ। আর মিশ্র যৌগ তো একই যৌগ। মিশ্র যৌগ কি বলতো একই যৌগ। একই যৌগের অণুর ভিতরে প্রতিসমতল আছে বিধায় সে হয়েছে আলোক নিষ্ক্রিয়। অতএব মিশ্র যৌগ থেকে আমরা কখন আলোক সক্রিয়কে পৃথক করতে পারবো না। কালকে একটা কমেন্ট দিয়েছিলে, মনে করে সেটা পড়ানোর সময় দেখিয়ে যাবো। এটা দেখো, আবারও তোমার জন্য দেখাচ্ছি। সি, একটু ভালো করে দেখো, নামটা তো আমি ভুলে গিয়েছি। সি, এখানে আমাদের ওএস, এখানে এইচ আছে, নিচে কত বলো তো COOH। এখানে যদি আমি দেখো কল্পনা করি, এভাবে যদি তাকে ভাগ করি, তাহলে উপরে একটা অংশ হয়, নিচের একটা অংশ হয়। এটা একটা অপ্রতিসম কার্বন, এটাও একটা কি বলতো অপ্রতিসম কার্বন পরমাণু। তাহলে এই দিকে যে কোন দিকে আলো ঘুরবে, বেশি জারিত গ্রুপ থেকে কম জারিত গ্রুপের দিকে এই দিকে ঘুরলো, এটা একটা ঘূর্ণনের দিক। আর এখানে আলোর ঘূর্ণনের দিক এতটুকু, সম্পূর্ণ বিপরীত, কিন্তু মান এক। কিন্তু কি মান এক। এই তলটাকে আমরা বলেছি কোন তল বলতো প্রতিসম তল। এই প্রতিসম তলের উপরের অর্ধাংশ আলোর ঘূর্ণনের মান আর নিচের অর্ধাংশ আলোর ঘূর্ণনের মান কি বলতো এক, কিন্তু দিক ভিন্ন। কিন্তু কি দিক ভিন্ন। একটা হলো ডেক্সট্রোরোটেটারি আর একটা লেবোরোটেটারি, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার সম্পূর্ণ বিপরীত দিকে, সম্পূর্ণ বিপরীত দিকে। তাই এই গঠনটাকে আমরা বলবো মেসো গঠন। যৌগটি টার্টারিক অ্যাসিড বিধায় তাকে বলবো মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে সেটা গতকালের পড়া। যদি আমরা এইরূপ একটা যৌগ লিখি যার অণুতে দুটি অপ্রতিসম কার্বন পরমাণু আছে, কিন্তু তারা একই না ভিন্ন, টু ডিসিমিলার, টু কি বলতো ডিসিমিলার অ্যাসাইমেট্রিক কার্বন অ্যাটম, দুটি সম্পূর্ণ ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু। এটি হলো একই, আনিবেলক সম্পূর্ণ কি বলতো ভিন্ন। তা দ্বারা সম্ভাব্য আলোক সক্রিয় সমন্বয়কের সংখ্যা 4টি। কয়টি বলতো 4টি। এখানে কোনো মিশ্র গঠন পাওয়া যাবে না। সম্ভাব্য আলোক সক্রিয় সমন্বয়কের সংখ্যা কয়টি বলতো 4টি। আমরা একটু লিখি, এই যৌগটা কি করতে পারতাম, একটু ভালো করে দেখো। সম্ভাব্য আলোক সক্রিয় সমন্বয়কের সংখ্যা কয়টি হয় বলতো 4টি হয়। তাহলে টু ডিসিমিলার অ্যাসাইমেট্রিক কার্বন অ্যাটম, দুটি সম্পূর্ণ ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগের ক্ষেত্রে। এটা মুছে ফেলি, এটা আমাদের আর প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লাসটার উপর একটা সিম্বল হিসেবে এটা রেখে দিয়েছি যাতে বুঝতে পারো। এবার আমরা টু ডিসিমিলার অ্যাসাইমেট্রিক কার্বন অ্যাটম, তোমরা নিজেরাও চেষ্টা করলে একটু লিখতে পারো। আগে একটা কাল্পনিক যৌগ লিখতে হয়, একটা পার্টিকুলার যৌগ হলে তো একটা উদাহরণ হলো, আর কাল্পনিক যৌগ হলে অনেক উদাহরণ সেটাতে দেওয়া যায়। CABD, এই কার্বন, তার সাথে আরেকটা কার্বন আছে CABE, এটা ডি, এখানে লিখেছি ই। তাহলে এই কার্বন যদি 1 নং কার্বন হয়, এই কার্বনটা কয় নং কার্বন বলো তো 2 নং কার্বন। তাহলে 1 নং কার্বনের সাথে সংযুক্ত গ্রুপ 4টা কি কি হতে পারে বলো তো? একটা হলো এ, একটা হলো কি বলতো বি, একটা কি বলতো ডি, আর একটা হলো এই গ্রুপ অর্থাৎ CABE। দেখো এটা হলো 1 নং কার্বনের সাথে গ্রুপ 4টা। আর এই যে 2 নং কার্বন, তার সাথেও 4টা গ্রুপ আছে। একটা গ্রুপ এ, একটা গ্রুপকে বলবো বি, একটা গ্রুপ কত বলতো ই। এখানে ছিল ডি, এখানে হলো ই। আরো পার্থক্য আছে দেখো, এখানে ছিল CABE, এখানে হলো CAB কত বলতো ডি। তাহলে দেখো এই কার্বনের সাথে সংযুক্ত গ্রুপ 4টা,
এই কার্বনের সাথে সংযুক্ত গ্রুপ চারটা সম্পূর্ণ ভিন্ন। তার মানে টু ডিসিমিলার অ্যাসাইমেট্রিক কার্বন অ্যাটম, দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী আলোক সক্রিয় যৌগ। যেহেতু অপ্রতিসম কার্বন আছে তাই তাকে বলেছি সে কি বলতো আলোক সক্রিয় যৌগ, অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে এ দ্বারা মোট সমাণু কয়টা হবে দেখো, একটা হলো এসি, এটাকে বলবো বি, এখানে ডি, 1 নং কার্বন লিখলাম। এবার 2 নং কার্বন আসো সি, তার সঙ্গে কি আছে বলতো বি, এখানে কত বলতো ই, আর এটা কত বলতো এ। তাহলে এইটা যদি একটা ফিগার 1 হয় তাহলে এর একটা কি পাওয়া যায় বলতো দর্পণ প্রতিবিম্ব পেয়ে যাব। এটা আমাদের দর্পণ, নিজেরা লেখো কি হয়, এটা আমাদের ফিগার 1 পয়েন্ট কত বলতো 1, এর একটা দর্পণ নিজেরা লেখো, বিটার সোজা বি আসবে, এটা ডি, এখানে কত এ সি, এটা আসবে বি, এখানে আসবে ই, এখানে আসবে কত বলতো এ, এটা আসবে ফিগার কত বলতো 1.2। একে অপরের দর্পণ প্রতিবিম্ব, তার মানে একে অপরের এনাংশীয়মান, একেবারে কি ফিগার 1.1 এবং ফিগার 1.2 একে অপরের কি বলতো এনাংশীয়মান এবং তারা দর্পণ প্রতিবিম্ব, দুটোই আলোক সক্রিয় যৌগ। এটা হলো 1, এটাকে বলবো কি বলতো 2, দুটো সমানুক হয়েছে। এইবার দেখো এ যদি হয় সি, এই দিকে কি আছে বলতো বি, এখানে আছে ডি, এই 1 নম্বর কার্বন ঠিক রাখি। এবার আমরা 2 নম্বর কার্বনটাকে পরিবর্তন করব, ডানে ছিল বি, এবার ডানে নেব ই, বিটাকে আমরা বামে আনবো, নিচে কত বলতো এই থাকবে। তাহলে এটা অপ্রতিসম কার্বন, এটা অপ্রতিসম কার্বন। এখানেও যদি বলতাম অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন, তাহলে এর অবশ্যই একটি দর্পণ প্রতিবিম্ব লিখতে হয়। এবার এটা নিজেরা লেখো, নিজেরা লেখো, প্র্যাকটিস করতে হয়। ফিগার 1.3 নিজেরা করে এর দর্পণ প্রতিবিম্ব, তাহলে বি আছে, সি আছে, এটা থাকবে কত বলতো ডি, এখানে থাকবে এ। এবার এটা মিলাও, এটা ইটা সোজা ই আসবে, বিটা যাবে ডান দিকে, এখানে আসবে কত বলতে, এটাকে বলবো ফিগার 1.4। তাহলে ফিগার 1.3 এবং 1.4 তারাও কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব। আবার বলি ফিগার 1.3 এবং 1.4 তারাও কিন্তু একে অপরের দর্পণ কি বলতো প্রতিবিম্ব, এরাও একে অপরের কি বলতো দর্পণ প্রতিবিম্ব। ঠিক তো? তাহলে বুঝতে পেরেছো দর্পণ প্রতিবিম্ব কাকে বলে। তাহলে মোট সমাণু কয়টা আছে বলতো 4টি হয়েছে, 3, এখানে কত বলতো 4। এখন তুমি বলবে স্যার 1 কে ঠিক রেখে তো 2 কে পাল্টালেন, কিন্তু 2 কে ঠিক রেখে যদি 1 কে পাল্টায় তাহলে আর একটা সমাণু পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। তুমি পরীক্ষা করে দেখো, আমরা কি করব 2 কে ঠিক রেখে 1 কে পাল্টাবো, তার মানে 1 এর উপরে আছে এ। এবার বিটাকে তুমি কোথায় নাও বলতো, বিটাকে তুমি ডান দিকে নাও, এই বিটাকে ডানে, আর ডিটাকে কোথায় নাও বলতো বামে। এইবার এটা তো পাল্টালে এটা হয়ে যাবে, এটাকে পাল্টানো যাবে না, দুটোই যদি পাল্টাও তাহলে দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে। এবার সি, এইদিকে কি থাকবে বলতো বি, এখানে থাকবে ই, এখানে থাকবে এ। খুঁজে বের করো তো এর ভিতরে এই যৌগ আছে কিনা। দেখো এর পাশে যৌগই এইটা, অর্থাৎ এটা প্রকৃত অর্থে 4 নাম্বার যৌগ, তাই ইচ্ছা করে এটার পাশে লিখেছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। এটাও 4, এটাও 4, তার মানে এটা আলাদা কোনো সমাণু নয়। এটা 4 নং ফিগার 1.4, এটা আলাদা ফিগার 1.5 দিতে পারবে না, এটাকেও লিখবো কত বলতো ফিগার 1.4। তাহলে মোট সমাণু কয়টা হলো বলতো 4টি। এই 4টি আলোক সক্রিয় সমাণু, এটা অপ্রতিসম কার্বন, এটা অপ্রতিসম কার্বন। ওটা দেওয়ার প্রয়োজন নেই, অপ্রতিসম কার্বন দিতেও পারো, সমস্যা নেই। তাহলে যদি কোনো যৌগের ভিতরে দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু থাকে তাহলে তাদের দ্বারা সম্ভাব্য আলোক সক্রিয় সমন্বয়কের সংখ্যা, মোট সমন্বয়কের সংখ্যা 4টি, মোট সমন্বয়কের সংখ্যা 4টি। এইবার দেখো একে যদি আমি ডি গঠন বলি, যদি বলি, কারণ আমি তো জানি না কোনটা বেশি জারিত করব, মনে করে এটা ডি, তাহলে তার দর্পণ প্রতিবিম্ব এটা হবে এল। আবার এটা যদি ডি গঠন হয় তার দর্পণ প্রতিবিম্ব এটা হবে কোন গঠন বলো তো এল গঠন।
ঠিক তো? তাহলে ফিগার 1.1 এবং 1.3 দুটোই কিন্তু ডি গঠন, দুটোই কি ডেক্সট্রোরোটেটারি। দুটোরই আলোর ঘূর্ণনের দিক কি বলতো এক। ডেক্সট্রোরোটেটারি মানে কি, ডি গঠন মানে কি ডেক্সট্রোরোটেটারি, আলোর ঘূর্ণনের দিক কি বলতো এক, কিন্তু মান ভিন্ন। মান কি? মান ভিন্ন। তাই তারা একে অপরের ডায়াস্ট্রিওমার। একে অপরে কি, উত্তরটা পেয়েছে, একে অপরের ডায়াস্ট্রিওমার। একইভাবে ফিগার 1.2 এবং 1.4 দুটোই কোন গঠন বলতো? এল গঠন। দুটোই কি এল গঠন, দুটি গঠনই এল গঠন। অতএব তাদের আলোর ঘূর্ণনের দিক এক, তার মানে কি বামাবর্ত ঘূর্ণন। কোন ঘূর্ণন? বামাবর্ত ঘূর্ণন। আর একে অপরের তারা কি বলতো? ডায়াস্ট্রিওমার। ঘূর্ণনের দিক এক কিন্তু মান ভিন্ন, তাই তারা একে অপরের ডায়াস্ট্রিওমার। ডায়াস্ট্রিওমার এটা কাল্পনিক যৌগ লিখেছি। এবারে আমরা বাস্তব যৌগে আসবো। দেখা যাক কিভাবে বাস্তব যৌগে আমরা আসতে পারি। নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। এবার আমরা বাস্তব যৌগে আমরা আসবো। দেখা যাক কিভাবে আমরা দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগের সম্ভাব্য সমাণুকে ব্যাখ্যা করতে পারি। দেখা যাক, কালকে যে আমরা টার্টারিক অ্যাসিড লিখেছিলাম, নিচে C+H কে পরিবর্তন করে যদি CH3 লেখে, তাহলে কিন্তু দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী একটি আলোক সক্রিয় যৌগ হয়ে যায়। কিভাবে দেখো, এরকম যদি বলতাম কিভাবে, CH 1 বন্ড COH, এখানে H 1 বন্ড COH, এখানে কত বলো তো H 1 বন্ড কত CH3। তাহলে আগে ছিল এটা CH, এখন লিখলাম CH3। 1 2 3 4 চারটি কার্বনের অ্যাসিড মানে কি বলতো? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক ওইক অ্যাসিড। আর 2 এবং 3 OH আছে, তার মানে 2,3 ডাইহাইড্রক্সি। 2,3 ডাইহাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। এই কার্বন একটা অপ্রতিসম কার্বন, আর এটা একটা অপ্রতিসম কার্বন, কারণ এর সাথে গ্রুপ চারটা ভিন্ন। নিজেরা চারটা গ্রুপ বের করো, একটা CH, একটা OH, একটা H, আর টোটাল মিলে হলো একটা গ্রুপ। টোটাল মিলে তার মানে CH OH CH3, টোটাল মিলে একটা গ্রুপ। আবার 2 3 নং কার্বনের সাথে গ্রুপ চারটা বের করো, একটা মিথাইল মূলক, একটা OH গ্রুপ, একটা H, আর টোটাল মিলে একটা গ্রুপ। নিজেরা করো, দেখো চারটে গ্রুপ ভিন্ন কিনা। আগে বের করো কার্বন 2। কয় নং কার্বন বলো তো? কার্বন 2। কয় নং কার্বন? 2 নং কার্বন। 2 নং কার্বন, তার সঙ্গে চারটে গ্রুপকে বের করো কিভাবে ভিন্ন হয়। এগুলো তো শিখতে হবে। CH, একটা কত বলো তো? OH, একটা কত আছে বলো তো? H, আর একটা আছে টোটাল গ্রুপ, তার মানে CH OH, তার সঙ্গে কত বলো তো? CH3। দেখো চারটে গ্রুপ ভিন্ন। আর যদি আমরা 3 নং কার্বন বলতাম, এটা নিজেরা করো। 3 নং কার্বনের সাথে, এটা কার্বনটাকে C দিয়ে লিখেছি, 3 নং কার্বন। 3 নং কার্বন এটা, তাহলে একটা গ্রুপ কি? OH, একটা গ্রুপ H, আর একটা গ্রুপ কি বলতো? CH3, আর একটা গ্রুপ এই টোটালি গ্রুপ। টোটাল গ্রুপ কি বলতো? CH OH, তার সঙ্গে CH। তাহলে এর সঙ্গে যে চারটা গ্রুপ, এর সাথে চারটা গ্রুপ সম্পূর্ণ ভিন্ন, তাই তাকে বলবো 2 ডিসিমিলার অ্যাসাইমেট্রিক কার্বন অ্যাটম, দুটি সম্পূর্ণ ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ। ঠিক তো? দুটি সম্পূর্ণ ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ। তাহলে এক্ষেত্রে মোট সম্ভাব্য সমাণু কয়টা আসবে বলতো? চারটি। দুটি ডি গঠন, আর দুটি কি বলতো? এল গঠন। নিজেরা লেখো, দুটি গঠন কি আসবে? ডি, আর দুটি গঠন আসবে কি বলতো? এল। নিজেরা লেখো ঝটপট, সময় 10 সেকেন্ড। দুটো ডি, দুটো এল। আমি তো একটা লিখেছি, এটাকে ডি ধরো, ধরনের ডি গঠনে, এটাকে ডি লেখো। এর দর্পণ প্রতিবিম্ব লেখো এল। এটা যদি ডি হয়, তাহলে এর দর্পণ প্রতিবিম্ব এভাবে, তার দর্পণ প্রতিবিম্ব বলো। সেখানে H 1 বন্ড CH,
এখানে সি, উপরে কত বলো তো ওএইচ, এখানে এইচ, উপরে এইচ ডাবল সি, নিচে কত আসবে বলো তো CH3। এটা অপ্রতিসম কার্বন, এটা অপ্রতিসম কার্বন। এটা যদি আমাদের ডি গঠন হয়, একে বলবো কত বলো তো এল গঠন। এটা আমাদের ফিগার 1.1, এটা আমাদের ফিগার 1. কত বলো তো 2। এই বুঝতে পেরেছ? সমস্যার কথা নয়। এবার আর একটা লেখো ডি গঠন। কিভাবে লিখবো বলো তো? CH, প্রথম কার্বনের ওএইচটাকে আমরা ঠিক রাখবো, তার মানে দ্বিতীয় কার্বন ঠিক থাকবে, মানে প্রথম অপ্রতিসম কার্বন ঠিক থাকবে, দ্বিতীয় অপ্রতিসম কার্বনকে আমরা চেঞ্জ করব। তার মানে এখানে এইচ, এখানে থাকবে ওএইচ, আর নিচে কি থাকবে বলো তো CH3। এটা 1, এটা আমাদের 2, 3, 4, তার মানে 2,3 ডাইহাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। এর একটি দর্পণ প্রতিবিম্ব লেখো, এটা আমাদের ডি গঠন, এই গঠনটাকে লেখো ডি গঠন। আর এর একটা দর্পণ প্রতিবিম্ব লেখো, তাকে লিখবা এল গঠন। এর যে দর্পণ প্রতিবিম্ব আসবে, সেই প্রতিবিম্বটাকে লিখবা HOCH, উপরে কত এইচ ডাবল সি, 1 সি, পাশে এইচ, এখানে ওএইচ, এখানে কত বলো তো CH3। এটা অপ্রতিসম কার্বন, এটা অপ্রতিসম কার্বন। তাহলে ওটার ডি হলে তাকে বলবো এল গঠন। এটা আমাদের ফিগার 1.3, ফিগার কত বলো তো 1.4। তাহলে এখানেও কিন্তু ফিগার 1.1 এবং 1.2 একে অপরে কি এনানসিওমার। আবার ফিগার 1.3 আর 1.4 একে অপরে কি এনানসিওমার। কিন্তু ফিগার 1.1 এবং 1.3 একে অপরের ডায়াস্ট্রিওমার। কেন? কারণ দুটোই ডি গঠন, একই যৌগের কনফিগারেশন ভিন্ন, কিন্তু আলোর ঘূর্ণনের দিক কি বলতো এক, মান ভিন্ন, দিক এক, মান ভিন্ন, দিক এক, মান ভিন্ন, তাই একে অপরের ডায়াস্ট্রিওমার। এটাও দেখো ফিগার 1.2 এবং 1.4 একে অপরের ডায়াস্ট্রিওমার, দুটোই এল গঠন, দুটোই একই যৌগের কিন্তু ভিন্ন কনফিগারেশন, স্টিরিওআইসোমারিয়াম। তাহলে দুটোর কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে, কেন ভিন্ন? এর হলো ডান দিকে এইচ, এর হলো বাম দিকে এইচ, অতএব অবস্থানগত তো ভিন্নতা আছে। সে কারণে দুটো গঠন এল, কিন্তু আলোর ঘূর্ণনের মান ভিন্ন, তাই তারা একে অপরে কি বলতো ডায়াস্ট্রিওমার। আশা করি ডায়াস্ট্রিওমার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এইবার বলতে পারো কাদের কাদের মিশালে রেসিভ মিশ্রণ হবে এখানে? কাদের? এটার এটা না এটার এটা, না এটার এটা না এটার এটা, কোনটা? আসলে এই দুটো, কারণ এরা তো একে অপরের এনানসিওমার। এনানসিওমার সমানুকের সমমোলার মিশ্রণ। তার মানে ফিগার 1.1 ও 1.2 এই দুটি সমানুকে যদি সমমোলার মিশ্রণ হয়, সেটা অবশ্যই রেসিমিক মিশ্রণ। ওই যে বলেছিলেন রেসিমিক মিশ্রণ কিভাবে আলোক নিষ্ক্রিয় হয়, কারণ একটা যতটুকু ডানে ঘোরায় আর একটি গঠন ঠিক ততটুকু বামে ঘোরায়। এটাও ডি গঠন, এটাও এল গঠন, দুটো মিলে কে বলতো রেসিমিক মিশ্রণ হয়। তবে এই রেসিমিক মিশ্রণ থেকে আমরা ডি এবং এল কে পৃথক করতে পারি। এই জন্য আমাদের ব্যাকটেরিয়া জারণ প্রণালী, সাধারণ কেমিক্যাল প্রসেস, অনেক প্রসেস আছে। তাহলে আলোক শক্তির সমানতা সম্পর্কে বুঝতে পেরেছ? অনেকগুলো জটিল যৌগ আছে, তারা জৈব যৌগ নয়, অজৈব যৌগ, তারাও আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। সেক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা আর থাকে না যে অপ্রতিসম কার্বন পরমাণু থাকতেই হবে। আবার বলি, প্রথম সংজ্ঞায় তোমাদের বোঝানোর জন্য বলেছিলাম ওইটা, যে অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ যারা এক বনে আলোক রশ্মিকে ডানে বা বামে ঘুরিয়ে থাকে, তারাই আলোক সক্রিয় যৌগ। আর এই যৌগের যে সমানতা প্রদর্শন করবে তারা হলো আলোক সক্রিয় সমানতা। এইবার দেখো, আমরা একটা জটিল যৌগ, এক বা একাধিক, অনেক আছে জটিল যৌগ আছে যারা জৈব যৌগ নয়, যাদের অণুতে কোনো অপ্রতিসম কার্বন পরমাণু নেই, এমনকি কার্বনই নেই, কিন্তু তারাও আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারে।
তারাও কি করে বলো তো? আলোক সক্রিয়তা প্রদর্শন করে। লেখো, আগে নাম লেখো। অ্যাকোয়া অ্যামিনো ক্লোরিডো নাইট্রো প্লাটিনাম 2, বড় নাম হয়ে গেছে। দেন অ্যাকোয়া মানে পানি, অ্যামিনো মানে অ্যামোনিয়া আছে, ক্লোরিডো মানে ক্লোরিন আছে, আর নাইট্রো মানে NO2 গ্রুপ আছে, আর প্লাটিনাম 2 মানে প্লাটিনামে জারণ অবস্থা 2, প্লাটিনাম 2, প্লাটিনাম 2 কলম। দেখো এটা আমাদের প্লাটিনাম, তার সঙ্গে কি আছে? এভাবে আমাদের 4টা গ্রুপ আছে, বুঝছো? এটা আমাদের NO2 বেশি জারিত গ্রুপ, তার সঙ্গে আমরা একটা দর্পণ প্রতিবিম্ব দিই। এখানে Cl, পানি আছে H2O, আর অ্যামোনিয়া আছে NH3। তাহলে অ্যাকোয়া অ্যামিনো ক্লোরিডো নাইট্রো প্লাটিনাম 2। প্লাটিনাম কত বলো? 2। এইটা মাইনাস আর এটা মাইনাস, দুটো হলো -1 -1 -2, প্লাটিনাম +2। তাই যৌগটি একটি নিরপেক্ষ যৌগ। কিরকম? আধা নিরপেক্ষ। প্লাটিনাম যদি আমি লিখি পানি H2O, তারপরে অ্যামোনিয়া NH3, তার সঙ্গে Cl, এরপরে আছে কত বলো তো? NO2। এই যে যৌগটি, তাদের সাথে দেখো এই প্লাটিনাম +2 এর সাথে 4টা গ্রুপ ভিন্ন। কিরকম 4টা গ্রুপ ভিন্ন বলো তো? আমরা যদি লিখি, এখানে লিখি, আগে এর সমানুতারটা লিখে ফেলি। প্লাটিনাম উপরে কি আছে বলো তো? পানি H2, তারপরে এখানে কে আছে বলো তো? NO2, এখানে কাকে আছে? অ্যামোনিয়া আছে, আর এখানে আছে কে বলো তো? একটা ক্লোরিন। তাহলে এটা আর এটা দেখো, এটা যদি দ্বিগঠন হয়, একে আমরা সত্যিকার অর্থে আলোককে ঘুরায়, বুঝছো? সত্যিকার অর্থে এরা আলোককে ঘুরায়, এক বনে আলোক রশ্মিকে ঘুরিয়ে থাকে। তার মানে এরা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। এখানে 4টা গ্রুপ যদি বলি, কি কি আছে বলো তো? একটা গ্রুপ আছে পানি H2O, দ্বিতীয় গ্রুপ কে আছে বলো তো? অ্যামোনিয়া NH3, তৃতীয় গ্রুপ হলো Cl-, চতুর্থ গ্রুপ হলো NO2-। এই দেখো 4টে গ্রুপ পরস্পর থেকে ভিন্ন। প্লাটিনামে জারণ অবস্থা প্লাটিনাম 2, তারা এরূপ যৌগ গঠন করেছে। এটা একটা কেমন যৌগ বলো তো? আলোক সক্রিয় যৌগ। তার মানে এরকম আরো যৌগ উচ্চ শ্রেণীতে পাবে। তখন কিন্তু আমরা অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ, ওই কথাটা তখন থাকবে না। সেটা উপরে ক্লাসে আমার থেকে অনেক বড় শিক্ষকরা তোমাদের পড়িয়ে দেবেন। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য সংজ্ঞা যদি আসে আলোক সক্রিয় যৌগের, তখন তোমরা ওইটাই বলবা, অপ্রতিসম কার্বন পরমাণুধারী যৌগ যারা এক বনে আলোক রশ্মিকে ডানে বা বামে ঘুরিয়ে থাকে, তাদেরকে বলবো আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ কর্তৃক সৃষ্ট সমানুতাকে আমরা বলবো আলোক সক্রিয় সমানুতা। তখন ওই সংজ্ঞা ওটাকেই তোমরা ব্যবহার করবে। কোনটা বলো তো? আগের যেটা সেটা। তাহলে আমাদের আলোক সক্রিয় সমানুতা তোমাদের বইয়ের যে কাজগুলি আছে, সবগুলো কমপ্লিট করে আমাদের পেজে দেবে। বইয়ে দেখবো অনুশীলনীতে অনেকগুলো যৌগ আছে, সেই যৌগগুলো দিয়ে অথবা আমি যৌগ দিয়ে তোমাদের পেজে পোস্ট দিয়ে দেব। সেই যৌগগুলোর সমানুতা তোমরা করে নেবে। আবার বলে আমি পেজে লিখে ছবি তুলে তোমাদের ওখানে পোস্ট দিয়ে দেব। তোমরা গ্রুপ ওয়াইজ মিলেমিশে গল্প করে সেই সমানতাগুলি কমপ্লিট করবে, ঠিক তো? আরেকটি কথা না বললেই নয়, আগামীকাল শুক্রবার হয়তো প্রথম রমজান শুরু হবে, আর সেক্ষেত্রে আমরা ক্লাস 11টাই হবে। 11টা থেকে 40 মিনিট ক্লাস নেওয়া পরে 12টা থেকে আমরা একটু রসায়নের আড্ডা দেব। তোমরা অবশ্যই কালকে থাকবে, কারণ কালকে তোমাদের জন্য একটা সুন্দর সংবাদ পৌঁছে দেব। তখন তোমরা বুঝতে পারবে স্যার কেন সব প্রণোদিত হয়ে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তো আগেই বলেছি, আমার তো ভাই এমন টাকা পয়সা নেই
যেগুলো দিয়ে আমি লোকজনের পাশে গিয়ে দাঁড়াবো এই দুর্যোগময় মুহূর্তে, মানুষের ভয়াবহ দুর্দিন আজকে না, আগামীতে আরও আসবে। করোনায় তো প্রাণহানি ঘটবে, কিন্তু আগামী 1 বছর পরে যে খাদ্য সংকট আসতে পারে সারা পৃথিবীতে, লক্ষ নয়, হাজার নয়, কোটি কোটি লোকের যে প্রাণহানি ঘটতে পারে খাদ্য সংকটের জন্য, তখনও কিন্তু আমি দাঁড়াতে পারবো না। কারণ আমার তো টাকা পয়সা তো নেই, সাধারণ একজন শিক্ষক আমি। সে কারণেই যতটুকু পারি এভাবে তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামীকালে বিষয়ে যখন আমরা আড্ডা দেব, গল্প করব, তখন জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, একটা মেসেজ তোমাদেরকে জানাবো, তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য নেই। তোমরা যাতে আরো উৎসাহিত হও, জীবনবোধ সম্পর্কে যাতে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হয়, সে কারণে। তাহলে এইবার দেখো নতুন অধ্যায় টপিকসে চলে যাই। এখানে আলোক শক্তির সমানতার সম্ভব সমানুক করা যায় তোমরা বলেছিলে, সেটা আমরা শুরু থেকে হাইড্রোকার্বন থেকে টোটাল যত আসতে দেখে আমরা তখন সম্ভব সমানুক নিশ্চয়ই টেকনিক আছে, ওই টেকনিক শিখে যাওয়ার চেষ্টা করব। কেবল তো 6ষ্ঠ ক্লাস, আরো কিছুদিন যাক, পরিপক্ক হোক। আমি বলি এখনো বয়স হয়নি, বয়স হোক, তারপরে শিখিয়ে দেব, থাকুক কিছু। এইবার লেখো জ্যামিতিক সমানতা, ঝটপট করে লেখো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা লিখিস। এবার শোনো, আসলে এরা তো স্টিরিওআইসোমারিজম, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, তার সাথে যুক্ত গ্রুপগুলো অন্তত পক্ষে একটা গ্রুপ সাধারণ গ্রুপ হতে হবে, কমন গ্রুপ হতে হবে। আর ওই কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত ঘূর্ণন যদি সম্ভব না হয়, মুক্ত ঘূর্ণন যদি সম্ভব না হয়, তবে এই কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ যাদের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধনের উপস্থিতি আছে, ওই কার্বনের সাথে সংযুক্ত গ্রুপের অবস্থানের ভিন্নতার কারণে, পজিশনের ভিন্নতার কারণে, স্থানিক অবস্থানের ভিন্নতার কারণে, কনফিগারেশনের ভিন্নতার কারণে তারা বিশেষ এক জাতীয় সমানতা প্রদর্শন করবে। তাকে আমরা বলবো জ্যামিতিক সমানতা অথবা সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স সমানতা অর্থাৎ জ্যামিতিক সমানতা আরো একটি নাম আছে, যার নাম হলো সিস ট্রান্স সমানতা। স্যার একটু দেখানোর চেষ্টা করি। দেখো, যদি এরকম বলা হতো সিএবি, কার্বন কার্বন ডাবল বন্ড সিএবি, তাহলে আমি কি বলবো? কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত যৌগ, যেই যুগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার সাথে এও কমন গ্রুপ, বিও কমন গ্রুপ। আর যদি এইরূপ যৌগ লিখি সিএবি, কার্বন কার্বন ডাবল বন্ড সিএবি, তাহলে কমন গ্রুপ কে বলতো? এ। বি এবং ডি গ্রুপ ভিন্ন। এই যে কমন গ্রুপ এ, আর এখানে কমন গ্রুপ এ বি, এখানেও এ বি, অর্থাৎ দুটো গ্রুপই কমন। এই কমন গ্রুপের স্থানিক অবস্থান, পজিশন, তার কনফিগারেশন ভিন্নতার কারণে তারা এক বিশেষ সমানতা প্রদর্শন করবে। আমরা আগেই বলেছি সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। এই সমানতাকে আমরা বলবো কোন সমানতা বলতো? জ্যামিতিক সমানতা। দেখাই তাহলে একটা আসুন, সিএবি, কার্বন কার্বন ডাবল বন্ড সিএবি। তাহলে এই যুগের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এভাবে যদি অক্ষ বরাবর লিখি এবি, এখানেও এবি লিখি, বা যদি এই যুগটাকে এরকম লিখতাম, নিচে দেখা যাবে তো কার্বন কার্বন দ্বিবন্ধন এ, এখানে বি, এখানে বি, এখানে এ। তাহলে এটা দেখি আর এটা দেখি, যাই দেখি, দেখো এখানে কমন গ্রুপটা কি বলতো? এ। তারা দেখো একই অক্ষে আছে, একই তলে আছে। আবার এইভাবে যদি দেখি কমন গ্রুপ এ এবং কমন গ্রুপ বি, তারা একই তলে অবস্থান করেছে।
এই যে গঠন যারা একই দিকে থাকবে, গ্রুপগুলো একই গ্রুপ, তাকে আমরা বলবো সিস গঠন। আর যদি এমন হয় যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, তার সাথে যে কমন গ্রুপটা আছে সংযুক্ত, তারা কর্ণ বরাবর আছে। কর্ণ বরাবর মানে ভিন্ন তল হয়ে গেল। বা যদি বলি আমরা ওভাবে লিখি, এভাবে যদি লিখি, তাহলে এখানে এ, এটা যদি বি হয়, তাহলে এটা কি বলতো এ, একে বলবো কি বলতো বি। তাহলে এখানে কমন গ্রুপটা কি বলতো একই তলে আছে। কমন গ্রুপটা কি বলতো একই তলে আছে। একে যদি উল্টে দিতাম এখন, এটাই যদি বি হতো না, এভাবে লিখি, তাহলে আগে আসি কমন। তাহলে কমন গ্রুপটা কি বলতো কর্ণ বরাবর আছে। এখানে যদি কমন গ্রুপ লেখা হতো, এটা আমাদের বি, এখানে যদি এ লিখতাম, তখন দেখো এই কমন গ্রুপটা কর্ণ বরাবর আছে। বি কমন গ্রুপ কর্ণ বরাবর, এ কমন গ্রুপ কর্ণ বরাবর, বি কমন গ্রুপ কর্ণ বরাবর। অতএব তাকে আমরা বলবো সেটা কোন গঠন বলতো? ট্রান্স গঠন। একটা সিস, একটা হলো ট্রান্স। একটি বাস্তব উদাহরণ দেখো, যদি আমরা এভাবে বলতাম CH3 CH কার্বন কার্বন ডাবল বন্ড CH3, যৌগটির নাম নিশ্চয়ই তোমরা বলবা বিউট 2 ইন। যৌগটি কেমন বলো তো? 1 2 3 4। তাহলে যৌগটিকে বলবো 4টি কার্বন বিদায় বিউট, 2 নাম্বার কার্বনের 2, যৌগটি হলো ইন। এর ক্ষেত্রে যদি সিস এবং ট্রান্স গঠন লিখি, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড CH3, এখানে আসবে কি বলতো H, 1 বন্ড CH3, এখানে আসবে H। এটা 1 2 3 4, এটা নিশ্চয়ই তাকে বলবা সিস, সিস হাইফেন দ্য বিউট 2 ইন। একে যদি তুমি এভাবেও লিখতে, সেটাও সিস গঠন হতো। এখানে CH3 1 বন্ড H, এখানে CH3 1 বন্ড H, একই তলে আছে। CH3 দুটো একই পাশে আছে, একই প্রান্তে আছে। যাই ধরো এটাও সিস বিউট 2 ইন। আর একে যদি আমি এভাবে লিখি, কার্বন কার্বন ত্রিবন্ধন H, এখানে CH3 H, এই CH3টা নিচের তলে চলে আসলো কর্ণ বরাবর, তখন 1 2 3 4 তাকে আমরা বলবো ট্রান্স। ট্রান্স কি বলতো? বিউট, ট্রান্স একটা হাইফেন দেবে, বিউট 2, তাকে বলবো ইন। অথবা যদি ওভাবে লিখতাম আমরা কর্ণ বরাবর, উপরে CH3 H, এখানে H, পাশে থাকবে CH3 1 2 3 4, তাকে বলবো ট্রান্স বিউট 2 ইন। তাহলে সিস ট্রান্স গঠন বুঝতে পেরেছো? এটা হলো প্রাথমিক ধারণা। কার বলতো? এবি ডাবল বন্ড এবি। তার মানে এই যৌগটার উদাহরণ দিয়েছি আমরা, এবি ডাবল বন্ড এবি এর উদাহরণ দিয়েছি, এর উদাহরণ, এর উদাহরণ। এবার এবি ডাবল বন্ড এডি ভিন্ন গ্রুপ, তখন তার ক্ষেত্রে কেমন আসবে দেখো। তার ক্ষেত্রে যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে এরকম লিখতে পারি দেখো, CH3C, উপরে Cl, ডাবল বন্ড CH3, তার মানে 1 2 3 4। তাহলে এখানে কমন গ্রুপ কোনটা বলো তো? কমন গ্রুপ বলবা CH3। এই CH3 হলো কমন গ্রুপ, এই Cl হলো ভিন্ন গ্রুপ। তার মানে A হলো এখানে মিথাইল মূলক, আর B হলো এখানে ক্লোরিন, D হলো এখানে কি বলতো হাইড্রোজেন। ঠিক তো? A হলো কমন গ্রুপ, তার মানে মিথাইল, এখানে B হলো ক্লোরিন, আর এখানে D হলো হাইড্রোজেন। তাহলে এইবার দেখো, এই যৌগের দ্বারা যদি আমি সিস ট্রান্স গঠন আঁকি, নিজেরাই করে ফেলো CH3, তাহলে কমন গ্রুপ এখানে Cl, উপরে CH3 কমন গ্রুপ একই প্রান্তে থাকবে, এখানে থাকবে হাইড্রোজেন 1 2 3 4। এটা তো একেবারে সোজা। বা তাকে যদি ওভাবে করতে C, এভাবে করলে খারাপ হবে দেখা। C কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা CH3, এখানে CH3,
উপরে কত বলতো Cl, এখান থেকে H, তাহলে ওখানে যে গঠনটা আসবে 1 2 3 4, তাহলে এখানে কমন গ্রুপ কে বলতো CH3, তারা একই অক্ষে আছে, অতএব একে আমরা বলবো CH, যৌগটির নাম যদি লিখি CH, কত বলতো 2 নম্বরে ক্লোরিন আছে 2 ক্লোরো, 4টি কার্বন বিউট, হাইফেন দিয়ে 2, তাকে বলবো ইন। একেই যদি ট্রান্স গঠন লিখতে, তাহলে নিজেরা লিখতে পারো ট্রান্স গঠনটা, কার্বন কার্বন দ্বিবন্ধন CH3 Cl, উপরে এই CH3 আমাদের কোথায় চলে গেল বলতো, কর্ণ বরাবর, তার মানে 1 2 3 4 কর্ণ বরাবর কমন গ্রুপ। দেখো এই কমন গ্রুপ কর্ণ বরাবর আছে, আর এখানে কমন গ্রুপ কি বলতো একই তলে আছে, সে কারণে তাকে বলবো আমরা সিসের পরিবর্তে ট্রান্স 2 ক্লোরোবিউটিন, একে আমরা বলবো কি বলতো ট্রান্স 2 ক্লোরিন আছে, তারপরে হাইফেন দিয়ে লিখবো কি বলতো বিউট 2 যৌগটি ইন। একে আমরা ওভাবেও লিখতে পারতাম খাড়া করে, তখন কি হতো বলতো, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে CH3 Cl C আছে, ট্রান্স গঠন মানে কর্ণ বরাবর CH3, এখান থেকে H, তার মানে 1 2 3 4, এটা ট্রান্স 2 ক্লোরোবিউটিন, 2 ক্লোরো মানে 2 নাম্বার কার্বনের ক্লোরিন আছে, এই ক্লোরিনটা 2 নাম্বার কার্বনে। তাহলে বুঝতে পেরেছ জ্যামিতিক সমানতা কাকে বলে। একই যুগে একাধিক দ্বিবন্ধন, 2 বা ততোধিক দ্বিবন্ধন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা তার সিস্টেন্স সমানতা দেখাতে পারি। ডাইন ট্রাইন যৌগ, তার মধ্যে সিস্টেন্স কি থাকে বলতো, সমানতা থাকে, তার মধ্যে কি থাকে বলতো, সিস্টেন্স সমানতা পরিলক্ষিত হয়। যদি আমরা বিউট টুইন না লিখে এরকম লিখতাম, এটা তোমরা নিজেরা করো, CH2 1 বন্ড CH, কার্বন কার্বন ডাবল বন্ড CH2 CH3, এটা আমাদের তৃতীয় উদাহরণ, 1 2 3 4 5 6, তাহলে হেক্স 3 ইন, হেক্স 3